সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জ্ঞান ফিরতেই নিশার কাছ থেকে সব সত্যিটা জানল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজির মন একদমই ভালো নেই। তার মধ্যেই উজিকে অনেক কথা শোনাতে থাকে শোভাদেবী আর বলে, হলো তো, নাও এবার একদম ঠিক হয়েছে, কোনো প্রমাণ নেই, কিছু নেই, কোন প্রমাণের ওপর ভিত্তি করে তুমি আমার ছেলেকে অ্যারেস্ট করেছ? হ্যাঁ, ঋষিকে কেন তুমি জেলের মধ্যে রেখেছ? এরপর উজি বলে, মা, ঋষি আমার হাজব্যান্ড, ওর এই অবস্থা দেখে আমার কি কষ্ট হচ্ছে না? আমারও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো উপায় নেই। তুমি ভুলে যাচ্ছ তোমার বৌমা একজন অফিসার, তার যে ডিউটিটা সেটা সবার জন্য একই। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, ঋষিকে আমি ঠিক বার করবই। ও যখন কোনো অপরাধ করেনি তখন কোনো শাস্তি ভোগ করবে না ও। এই কথাটা মাথায় রেখে দিও। শোভাদেবী বলে, আমিও দেখব যে তুমি কিভাবে আমার ঋষিকে বাইরে বার করিয়ে আনতে পারো, কারণ এটা বেশি দিন চলতে পারে না। আমার ছেলেটার এই অবস্থা দেখে আমার নিজেরও ভালো লাগছে না। এর মাঝখানে উজির অনেক কষ্ট হতে থাকে। উজি চলে যায় নিশার কাছে আর বলে, দিদি, একটাবার কথা বল না রে, বল না তোর এই অবস্থার জন্য কে দায়ী। তারপর দেখ আমি আসল অপরাধীকে ঠিক কিভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু তুই যদি এরকমভাবে বসে থাকিস তাহলে কি করে হবে? কথা বল না দিদি আমার সাথে। ভানু লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। উজি বারবার করে একটা কথাই বলতে থাকে নিশাকে, তোর যেই হাল করেছে তার যে কি অবস্থা হবে রে দিদি, সে নিজেও ভাবতে পারছে না। তবে আমি একটু একটু করে আসল সত্যিটার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি আমি আসল সত্যিটা জানতে পেয়ে যাব, আর তারপরেই সেই অপরাধীকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। এরপরে নার্স এসে বলে, আপনি যে ওনার সাথে এতগুলো কথা বলছেন, উনি কিন্তু সবটাই শুনতে পারছেন, কিন্তু যেহেতু ওনার কোনো সেন্স নেই তাই উনি রিপ্লাই করতে পারছেন না। তবে ওনার সাথে ভালো ভালো কথা বলুন, যাতে ওনার সেন্সটা তাড়াতাড়ি ফিরে আসে, উনি তাড়াতাড়ি রিকভারি করতে পারে। উজি খুবই কান্নাকাটি করে আর বলে, ও আমার প্রাণ, ও আমার দিদি। ছোটবেলা থেকে আমরা অনেক স্ট্রাগল করে বড় হয়েছি। আজ এই সুখের দিনে আমাদের যে সুখ কেড়ে নিয়েছে তাকে এই উজ্জ্বলা মিত্র এত সহজে ছাড়বে না। এরপরে দিদিকে অনেক কথা বলতে থাকে উজি। দূর থেকে ভানু সেটা দেখতে থাকে আর বলে, উজি তুই যত যাই বলিস না কেন, নিশার এই অবস্থার যে করেছে তাকে আমি ছাড়ব না। সেটা যদি ঋষিও হয় তো আমি ঋষিকেও ছাড়ব না। এরপরে দেখা যায় উজি বাইরে বেরিয়ে আসে। ভানুকে দেখে বলে, ভানুদা, অনেকটাই সময় হয়েছে, তুমি বাড়ি যাও, গিয়ে রেস্ট নাও। তখনই ভানু বলে, উজি তুই কি কোনো সিদ্ধান্ত নিয়েছিস? বল কি করতে চলেছিস তুই? আমি কিন্তু নিশার এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। উজি বলে, ভানুদা, তোমার কি মনে হয় যে আমি কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছি না? আমার অলরেডি সমস্ত ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আসল অপরাধীকে একবার জানতে পারি, তারপর দেখো তার জন্য ঠিক কি শাস্তি বরাদ্দ রয়েছে। কিন্তু তুমি একটু ধৈর্য ধরো। আমি উজ্জ্বলা মিত্র বলছি, আমার দিদি, আমার প্রাণ, আর আমার প্রাণের যেই অবস্থা করেছে, ছাড়ব না তাকে। কিন্তু আসল অপরাধী পর্যন্ত পৌঁছাতে গেলে আর কয়েকটা বাধা বিপত্তি আমাকে পেরোতে হবে। এদিকে সায়ন্তন চলে গেছে খেয়ার সাথে দেখা করতে। খেয়া তখন বলে, সায়ন্তন, তুমি এসেছো? জানো আমি ঠিক কতটা টেনশন করছি। কিচ্ছু ভালো লাগছে না। আমার দাদা ভাইয়ের এই অবস্থা, বৌমণিকে সামলানো যাচ্ছে না, তারপরে নিশাদির এর এই অবস্থা, সবকিছুই না কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সায়ন্তন বলে, কিচ্ছু হবে না। দেখো এখন না তোমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারলেই কিন্তু তোমরা অবশেষে মুক্তির স্বাদ পাবে। কারণ এখন যেই অবস্থার মধ্যে রয়েছে বিশেষ করে তোমার দাদাভাই, তার কিন্তু অবস্থা এখন অনেক বেশি কঠিন। তাই তোমাকে ধৈর্য ধরতে হবে। আর রইল বাকি তোমার ওই বৌমণি, সে তো নিজের ডিউটি খুব ভালোভাবেই পালন করছে। দেখা যাক সে আসল অপরাধীকে ধরতে পারে কিনা। এরপরেই খেয়াকে জড়িয়ে ধরে। তখনই রাস্তা থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল ঐশী। ঐশী ওদের দুজনকে দেখে গাড়িটা থামিয়ে দেয় আর গাড়ি থেকে নেমে এসে বলে, কি হচ্ছে এখানে? তোরা প্রেম করছিস? খেয়া, তুই না রাস্তাঘাটে এইরকমভাবে প্রেম করছিস? তোর একবারও গায়ে আটকাচ্ছে না? তুই জানিস না তুই কোন বাড়ির মেয়ে? এরপর খেয়া কি বলবে বুঝে উঠতে পারে না। এর মধ্যে অন্যদিকে সায়ন্তনের সেই অফিসে চলে গেছে উজি ফোর্স নিয়ে। আর দেখা যায় জিজ্ঞেস করে সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে যে সায়ন্তনবাবু কোথায় বসে কাজ করছিল। এরপর সেই ঘরটা দেখিয়ে দেয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঘরের মধ্যে রয়েছে একটা আয়না, যা দেখার পরে সন্দেহ বাড়তে থাকে। আর ঠিক তখনই এরপর উজি বলে, এই ঘরের মধ্যে আয়না কেন রয়েছে? আপনাদের সব ঘরেই কি একটা করে আয়না রয়েছে? কাজের জায়গায় আয়না থাকে, এটা কেমন একটা অদ্ভুত ব্যাপার লাগছে না? এরপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম, আমি কি করে বলবো বলুন তো? এই বিল্ডিংটা যে ভাড়া দেয়, আপনি বরং তার সাথে কথা বলুন, সব থেকে ভালো সেটাই হবে। এরপর সে ঘরে গিয়ে তন্ন তন্ন করে সার্চ করতে থাকে। কনস্টেবল বলে, ম্যাডাম, পাইপ বেয়ে উপরে আসাটা বেশ ডিফিকাল্ট আছে। সায়ন্তনবাবু কি সেটা আদেও করবেন? তখন উজি বলে, ডিফিকাল্ট কাজকে ওরা অনেকেই সহজ করে কাজটা করে ফেলে। আপনি জানেন না, এত ক্রিমিনাল দেখলেন তাও এখনও শিক্ষা হয়নি? কনস্টেবল বলে, তা অবশ্য ঠিকই। এর মাঝখানে জিত চলে গেছে হসপিটালে আর ডাক্তারবাবুর সাথে কথা বলতে থাকে।
ডাক্তারবাবু বলে, আপনি চিন্তা করবেন না, নার্সিংহোমের মতন সেটআপ আমি বাড়িতেও বানিয়ে দেব। আপনি শুধু একজন ভালো নার্স রেখে দেবেন, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, সবটা সে সামলে দেবে। তখনই জিৎ বলে, বেশ, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মাঝখানে চলে এসেছে উজি আর বলে, স্যার, আপনি হঠাৎ করে হসপিটালে আসলেন, সব ঠিক আছে তো? তখনই জিৎ বলে, দেখুন, এইভাবে ওনাকে হসপিটালে ফেলে রেখেই বা কী হবে? আমি সমস্ত কথা বলে নিয়েছি, ভালোভাবে আমরা বাড়িতে একটা সেটআপ বানাবো আর একজন নার্সকে রেখে দেব নিশার কেক দেখভাল করার জন্য। তুমি কি বলো এই ব্যাপারে? উজি তখন বলে, না না স্যার, আমিও তো এটাই ভেবেছিলাম, যত তাড়াতাড়ি এটা হয় তত তাড়াতাড়ি ভালো। দিদির এই অবস্থা দেখা যাচ্ছে না, বাড়িতে নিয়ে গেলে যদি একটু কিছু শান্ত করা যায় মনকে। এর মধ্যেই উজির খবর নিতে চায় জিৎ বসু আর বলে, শুনলাম তুমি কি সায়ন্তনের অফিসে গিয়েছিলে? বারবার এই সায়ন্তনের পিছনে কেন পড়েছ উজি? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না যে সায়ন্তন এই কেসে কি করে জড়িত থাকতে পারে। তখনই উজি জিৎ বসুকে জুতোটা দেখায় আর বলে, দেখো ভালো করে জুতোটা, ঋষি কিন্তু অলরেডি অনেক লম্বা, আর এই জুতোটা যে ইউজ করছে সে ওই 4 ফুট 4.5 ফুটের মতন হাইট, যে কিনা এই 4 ইঞ্চির মোটা সোল পরে ঋষির হাইটে পৌঁছানোর চেষ্টা করেছে। তাই অপরাধী এখন আমার সামনেই রয়েছে। আর এটা শোনার পর সায়ন্তন রীতিমতো ভয় পেয়ে যায়। উজি এরপর বলে, চিন্তা করো না মা, তোমার ছেলে এই অপরাধটা করেনি, আর সেটা আমি বার করে ফেলেছি। এই অপরাধটা যে করেছে তার জুতো দেখে আমি তাকে ধরে ফেলেছি, কারণ ঋষি অনেকটাই লম্বা, আর অপরাধী যে 4 ইঞ্চির মোটা সোল ব্যবহার করে ঋষির হাইটে পৌঁছাতে চেয়েছে। তাই অপরাধী এখন আমার সামনেই রয়েছে। আর এটা শোনার পর সায়ন্তন রীতিমতো ভয় পেয়ে যায়। উজির এই চরম হুঁশিয়ারি শুনে সায়ন্তনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। সে কোনোমতে নিজের ভেতরের ভয়টাকে চেপে রেখে স্বাভাবিক সাজার ভান করতে থাকে। অন্যদিকে শোভাদেবী উজির মুখে এই কথা শুনে কিছুটা আশ্বস্ত হন এবং বলেন, উজি, তুই সত্যি বলছিস তো? তাহলে আমার ঋষি নির্দোষ, আমার ছেলে কোনো অপরাধ করেনি। আমি তো প্রথম থেকেই বলছিলাম যে আমার ঋষি এই কাজ করতেই পারে না। সায়ন্তন তখন কাঁপতে কাঁপতে বলে, উজি দিদি, তুমি হঠাৎ করে আমার দিকে এইভাবে তাকিয়ে কথা বলছো কেন? আর জুতোর সোল মোটা হলেই কি আমি অপরাধী হয়ে গেলাম? কলকাতায় কি আর কোনো 4 ফুটের মানুষ নেই যে এইরকম জুতো পরে? উজি সায়ন্তনের একদম মুখোমুখি দাঁড়িয়ে তীব্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, আমি কি একবারও তোর নাম নিয়েছি সায়ন্তন? চোরের মন বোচকা চোর, তুই নিজে থেকেই কেন ভয় পেয়ে যাচ্ছিস বলতো? আর তোর ওই কেবিনের আয়নাটার রহস্য কি তা আমি খুব ভালো করেই জানি। তুই ভেবেছিলিস আয়নার ওপারে বসে তুই যা খুশি করবি আর কেউ কিছু জানতে পারবে না? সায়ন্তন আরও ঘাবড়ে গিয়ে বলে, তুমি অন্যায়ভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো ছোট পিসি, দেখো না উজি দিদি কি বলছে। সায়ন্তনের মা তখন ছুটে এসে উজিকে বলতে থাকে, তুই আমার ছেলের ওপর কেন এইভাবে দোষ চাপাচ্ছিস? ও তো সারাদিন অফিসেই ছিল। উজি তখন পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বার করে, যার মধ্যে একটা ছোট বোতাম ছিল। উজি সেটা দেখিয়ে বলে, সায়ন্তন, এই বোতামটা মনে পড়ছে? এটা তোর ওই দামি শার্টের বোতাম, যা নিশার ঘরের জানলার পাশে পড়েছিল যখন তুই পাইপ বেয়ে নামছিলি। তখন হয়তো জানলার গ্রিলে আটকে এটা ছিঁড়ে গেছে। তুই যতই চতুর হস না কেন, অপরাধী কোনো না কোনো প্রমাণ ছেড়েই যায়। সায়ন্তন তখন আর কোনো পথ না পেয়ে চিৎকার করে বলে, সব মিথ্যা কথা, এসব তোমরা বানিয়ে বলছো। খেয়া তখন কান্নায় ভেঙে পড়ে আর সায়ন্তনকে বলে, সায়ন্তন, তুমি সত্যি করে বলো, তুমি এর মধ্যে জড়িত নাও তো? আমি তোমাকে এত বিশ্বাস করলাম, আর তুমি আমার দাদাভাইকে জেলে পাঠালে। সায়ন্তন তখন খেয়ার দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারে না। ঠিক সেই সময় উজির ফোনে রিং বেজে ওঠে। হাসপাতাল থেকে ডাক্তারবাবু ফোন করেছেন। উজি তড়িঘড়ি ফোনটা ধরতেই ওপার থেকে ডাক্তারবাবু উত্তেজিত গলায় বলেন, ম্যাডাম, একটা মিরাকেল হয়ে গেছে, নিশা দেবীর জ্ঞান ফিরে এসেছে, উনি উজি উজি বলে ডাকছেন, আপনি তাড়াতাড়ি চলে আসুন। উজি এই কথা শোনামাত্রই আনন্দে কেঁদে ফেলে আর বলে, আমি এক্ষুনি আসছি ডাক্তারবাবু। উজি সায়ন্তনের দিকে ঘুরে তাকিয়ে কনস্টেবলদের নির্দেশ দেয়, সায়ন্তনকে কড়া নজরে আটকে রাখুন। আমি হসপিটাল থেকে নিশার জবানবন্দি নিয়ে আসছি, আর তারপরেই এর আসল জায়গা হবে লকআপ। উজি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হসপিটালের দিকে রওনা হয়। সায়ন্তন তখন বুঝতে পেরেছিল যে নিশার জ্ঞান ফেরা মানেই তার সর্বনাশ। তাই সে পাহারারত কনস্টেবলদের চোখ ফাঁকি দিয়ে জানলা গলে পালানোর চেষ্টা করছিল। কিন্তু ভানু যে প্রথম থেকেই সায়ন্তনের উপর নজর রাখছিল, সে সায়ন্তনকে পিছন থেকে জাপটে ধরে। ভানু চিৎকার করে বলে, কোথায় পালাচ্ছিস রে খলনায়ক? তোর জন্য আজ নিশার এই অবস্থা, তোকে আমি কাঁচাই চিবিয়ে খাবো। ভানু সায়ন্তনকে মাটিতে ফেলে মারতে শুরু করে। ঠিক সেই সময় উজি পুলিশ ফোর্স নিয়ে সেখানে এসে পৌঁছায়। উজি ভানুকে শান্ত করে বলে, ভানুদা, আইন নিজের হাতে তুলে নিও না, ওর শাস্তির ব্যবস্থা আমি করছি। উজি সায়ন্তনের সামনে গিয়ে তার শার্টের কলার ধরে এক চরম থাপ্পড় মারে আর বলে, কি ভেবেছিলিস সায়ন্তন? উজ্জ্বলা মিত্রের চোখে ধুলো দিয়ে তুই পার পেয়ে যাবি? তুই তো কেবল একটা পুতুল, আসল চাল তো চেলেছে ওই দুর্জয় ঘোষাল। তোদের দুজনকে আমি এমন শাস্তি দেব যা তোর
তোরা জীবনেও ভুলবি না। সায়ন্তন তখন ভয়ে কেঁদে ফেলে আর উজির পায়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও উজি দিদি, আমি দুর্জয় ঘোষালের টাকার লোভে এই কাজ করেছি। সে আমাকে বলেছিল ঋষিকে ফাঁসাতে পারলে সে আমাকে অনেক টাকা দেবে, আর খেয়াকেও আমার সাথে বিয়ে দেবে। আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা এত দূর গড়াবে। উজি সায়ন্তনকে ঝেড়ে ফেলে দিয়ে বলে, তোর মতন লোভী মানুষের কোনো ক্ষমা নেই। কনস্টেবল, একে ভ্যানে তোলো আর দুর্জয় ঘোষালের ডেরায় চলো। আজ রাতে দুর্জয় ঘোষালকেও আমরা খাঁচায় পুরব। খেয়া তখন দূর থেকে সায়ন্তনের এই রূপ দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, আর শোভাদেবী উজিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে কত ভুল বুঝেছি, তুই আমার ছেলেকে বাঁচিয়ে নিলি। উজি শোভাদেবীর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, মা, আমি তো আগেই বলেছিলাম আমি আমার ডিউটিও পালন করব, আর আমার ঋষিকে কোনো অন্যায় শাস্তি পেতে দেব না। এবার ঋষি সসম্মানে বাড়ি ফিরে আসবে, আর যারা আমাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল তারা এবার জেলের ঘানি টানবে। উজি সায়ন্তনকে নিয়ে থানার দিকে রওনা হয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে এই নাটকের শেষ অঙ্ক সে নিজেই লিখবে, যেখানে অপরাধীদের জন্য কেবল অন্ধকার অপেক্ষা করছে। উজির এই রণচণ্ডী রূপ দেখে সায়ন্তন আর দুর্জয় ঘোষালের সাম্রাজ্য যে তাসের ঘরের মতন ভেঙে পড়তে চলেছে তা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। থানায় পৌঁছানোর পর উজির রূপ দেখে পুরো লকআপের অপরাধীরা পর্যন্ত কাঁপতে শুরু করে। সায়ন্তনকে সোজা ইন্টারোগেশন রুমে নিয়ে গিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলা হয়। উজি টেবিলের ওপর 2 হাত রেখে সায়ন্তনের একদম মুখের সামনে ঝুঁকে দাঁড়ায় আর তীব্র গলায় বলে, সায়ন্তন, তোর হাতে আর মাত্র কয়েক মিনিট সময় আছে। দুর্জয় ঘোষাল কোথায় লুকিয়ে আছে আর তার পরবর্তী প্ল্যান কি তা যদি তুই এখনই পরিষ্কারভাবে না বলিস তাহলে 3rd ডিগ্রি কাকে বলে তা আজ তুই নিজের হাড়ে হাড়ে টের পাবি। সায়ন্তন তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলতে শুরু করে, উজি দিদি, আমি সত্যি বলছি, দুর্জয় ঘোষাল এখন শহরের পুরনো ডকইয়ার্ডের একটা পরিত্যক্ত গোডাউনে লুকিয়ে আছে। সে ওখান থেকে আজ রাতেই একটা লঞ্চে করে নদীপথে পালিয়ে যাওয়ার ছক কষেছে, কারণ সে জানতে পেরে গেছে যে নিশার জ্ঞান ফিরে এসেছে আর পুলিশ যে কোনো সময় তাকে ধরে ফেলবে। উজি ঘড়ির দিকে তাকায়, রাত তখন 12টা বাজতে আর মাত্র কিছু সময় বাকি। সে তক্ষুনি জিৎ বসুকে ফোন করে পুরো বিষয়টা জানায়। জিৎ বসু আর এক মুহূর্ত দেরি না করে নিজের পার্সোনাল ফোর্স নিয়ে উজির সাথে ডকইয়ার্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বলে। উজি সায়ন্তনকে লকআপে পুরে দেওয়ার নির্দেশ দিয়ে নিজের টিম নিয়ে বেরিয়ে পড়ে। ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করেছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে ডকইয়ার্ডের সেই পরিত্যক্ত গোডাউনটা যেন একটা ভুতুরে প্রাসাদের মতন দাঁড়িয়ে আছে। উজি আর জিৎ বসু তাদের ফোর্স নিয়ে চারপাশ থেকে গোডাউনটা ঘিরে ফেলে। উজি তার টিমকে ইশারায় জানায় কেউ যেন কোনো শব্দ না করে। তারা আস্তে আস্তে গোডাউনের ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢোকে। ভেতরে একটা টিমে আলো জ্বলছিল আর দেখা যায় দুর্জয় ঘোষাল তার কয়েকজন গুন্ডা নিয়ে টেবিলের ওপর রাখা কিছু জরুরি ফাইল আর টাকার বান্ডিল ব্যাগে ভরছে। দুর্জয় ঘোষাল রেগে গিয়ে তার লোকেদের বলছিল, সায়ন্তন ব্যাটা একটা আস্ত গাধা, একটা মেয়েকে শেষ করতে পারল না আর উল্টে নিজের জুতো আর বোতাম ফেলে রেখে চলে আসলো। ওর জন্য আজ আমার এই অবস্থা। উজি তখন অন্ধকারের মধ্যে থেকে রিভলভার উঁচিয়ে সামনে চলে আসে আর হাততালি দিয়ে বলে, একদম ঠিক বলেছেন দুর্জয়বাবু, সায়ন্তন সত্যি একটা গাধা, কিন্তু আপনিও কম যান না। এই বয়সে এসেও ভাবলেন যে উজ্জ্বলা মিত্রের হাত থেকে এভাবে পালিয়ে যাবেন। দুর্জয় ঘোষাল হঠাৎ উজিকে দেখে চমকে ওঠে, কিন্তু সে দমবার পাত্র নয়। সে তার গুন্ডাদের ইশারা করতেই তারা উজির ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু জিৎ বসু আর বাকি পুলিশ অফিসাররা তক্ষুনি তাদের ওপর চড়াও হয়। গোডাউনের ভেতরে তুমুল মারপিট শুরু হয়ে যায়। ভানুও উজির পিছন পিছন সেখানে চলে এসেছিল। সে নিশার ওপর অন্যায়ের প্রতিশোধ নিতে এক একটা গুন্ডাকে ধরে মাটিতে আছড়া মারতে থাকে। দুর্জয় ঘোষাল এই সুযোগে গোডাউনের পিছনের দরজা দিয়ে অন্ধকারের মধ্যে পালানোর চেষ্টা করে। উজি তা দেখে ফেলে আর তার পিছন পিছন দৌড়তে শুরু করে। ডকইয়ার্ডের একদম শেষ মাথায় নদীর পাড়ে এসে দুর্জয় ঘোষাল আর পালানোর পথ পায় না। সে ঘুরে দাঁড়িয়ে পকেট থেকে একটা ধারালো ছুরি বার করে উজির দিকে তাকিয়ে বলে, উজি মিত্র, তুই বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। আমার রাস্তায় যে বাধা হয়ে দাঁড়ায় তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিই। আজ তোকেও আমি এই নদীতে ভাসিয়ে দেব। উজি বিন্দুমাত্র ভয় না পেয়ে মুচকি হাসে আর বলে, দুর্জয় ঘোষাল, তোর এই ফাঁকা আওয়াজ শোনার সময় আমার নেই। তুই আমার দিদির জীবন নষ্ট করতে চেয়েছিস, আমার হাজব্যান্ডকে মিথ্যে কেসে ফাঁসিয়েছিস। আজ তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। দুর্জয় ঘোষাল চিৎকার করে ছুরি নিয়ে উজির উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উজি একজন ট্রেন্ড অফিসার। সে চট করে একপাশে সরে গিয়ে দুর্জয়ের হাতটা ধরে একটা মোচড় দেয়। দুর্জয়ের হাত থেকে ছুরিটা মাটিতে পড়ে যায়। উজি তখন দুর্জয়কে একটা জোরালো লাথি মেরে মাটিতে ফেলে দেয় আর তার বুকের উপর পা দিয়ে রিভলভারটা তার কপালে ঠেকায়। দুর্জয় ঘোষাল তখন প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমাকে মেরো না উজি, আমি সারেন্ডার করছি, আমাকে আইনের হাতে তুলে দাও। ঠিক সেই সময় জিৎ বসু আর বাকি ফোর্স সেখানে এসে পৌঁছায়। জিৎ বসু উজির কাঁধে হাত রেখে বলে, শান্ত হও উজি।
ও একটা জঘন্য অপরাধী, ওর শাস্তি আইন দেবে, তুমি নিজের হাত নোংরা করো না। উজি একটা দীর্ঘশ্বাস ফেলে রিভলভারটা নামিয়ে নেয় আর কনস্টেবলদের বলে, এই পশুকে হ্যান্ডকাফ পরাও আর সোজা গাড়িতে তোলো। দুর্জয় ঘোষালকে গ্রেফতার করার পর উজি যেন একটা মস্ত বড় স্বস্তির নিঃশ্বাস ফেলে। দীর্ঘদিনের লড়াই আজ অবশেষে একটা যৌক্তিক সমাপ্তির দিকে এগোচ্ছে। উজি তক্ষুনি কোডাল টিমের মাধ্যমে ঋষির মুক্তির আইনি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়, কারণ আসল অপরাধীরা ধরা পড়ে যাওয়ায় এবং নিশার জবানবন্দি থাকায় ঋষিকে আর এক মুহূর্ত জেলে আটকে রাখার কোনো এখতিয়ার পুলিশের নেই। পরের দিন সকালে থানার বাইরে একটা বিশাল ভিড় জমে গেছে। মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই উজ্জ্বলা মিত্রের এই সাফল্যের জয়গান গাইছে। ঋষি যখন জেলের পোশাক ছেড়ে নিজের সাধারণ পোশাকে থানার বাইরে বেরিয়ে আসে, তখন তার চোখে জল। শোভাদেবী, খেয়া আর ভানু সবাই সেখানে উপস্থিত ছিল। ঋষিকে দেখেই শোভাদেবী ছুটে গিয়ে ঋষিকে জড়িয়ে ধরেন আর বলেন, আমার সোনা বাবা, তুই ফিরে এসেছিস, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বোঝাতে পারবো না। ঋষি তার মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে সোজা উজির সামনে গিয়ে দাঁড়ায়। ঋষি উজির দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার গলা বুঝে আসে। উজি হাসি মুখে ঋষির হাত দুটো ধরে বলে, কিছু বলতে হবে না ঋষি, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। তুমি নির্দোষ ছিলে আর তোমাকে ফিরিয়ে আনা আমার দায়িত্ব ছিল। ঋষি উজিকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, উজি, তুমি না থাকলে হয়তো আজ আমি সারা জীবন এই 4 দেয়ালের পেছনেই কাটিয়ে দিতাম। খেয়া তখন উজির কাছে এসে মাথা নিচু করে বলে, বৌমনি, আমাকে ক্ষমা করে দাও, আমি সায়ন্তনকে ভালোবেসে কত বড় ভুল করেছি। আমি যদি আগে জানতে পারতাম ও এত নীচ, তাহলে আমি কখনো ওর সাথে কথা বলতাম না। উজি খেয়াকে সান্ত্বনা দিয়ে বলে, তোর কোনো দোষ নেই খেয়া, তুই তো ওর আসল রূপ জানতি না। ভালো হয়েছে যে সময় থাকতে ওর আসল চেহারাটা সবার সামনে চলে এসেছে। সবাই মিলে এরপর সোজা হসপিটালে নিশার কাছে যায়। নিশা এখন অনেকটাই সুস্থ, তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে শিফট করা হয়েছে। সবাইকে একসাথে দেখে নিশার মুখে একটা সুন্দর হাসি ফুটে ওঠে। ঋষি নিশার বিছানার পাশে বসে বলে, দিদি, তুমি কেমন আছো এখন? সেদিন যদি আমি আরেকটু আগে পৌঁছাতে পারতাম, তাহলে হয়তো তোমার এই অবস্থা হতো না। নিশা ঋষির মাথায় হাত রেখে বলে, তুই নিজেকে দোষ দিস না ঋষি, তুই সেদিন নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে এসেছিলিস। আর এই বৌমনি যে কী জিনিস তা আমি ছোটবেলা থেকেই জানি। ও যখন একবার প্রতিজ্ঞা করে তখন যমরাজও তার সামনে দাঁড়াতে ভয় পায়। উজি তখন দিদির গায়ে একটা হালকা ধাক্কা দিয়ে বলে, দিদি, এখন একদম বেশি কথা নয়, ডাক্তারবাবু বলেছেন তোকে এখন অনেক রেস্ট নিতে হবে। আর হ্যাঁ, জিতের সাথে আমার কথা হয়েছে, তোকে আর এই হসপিটালে থাকতে হবে না, আমরা আজ বিকেলেই তোকে বাড়িতে নিয়ে যাব। বাড়িতেই তোর সব চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভানু তখন এক কোণে দাঁড়িয়ে হাসছিল। উজি ভানুর দিকে তাকিয়ে বলে, কি ভানুদা, এবার তো তোমার মন শান্ত তো? ভানু মাথা চুলকে বলে, হ্যাঁ উজি, তুই সত্যি উজ্জ্বলা মিত্র, নিশানেই বিচার তুই পাইয়ে দিলি আর আমার আর কোনো ক্ষোভ নেই। বিকেলের দিকে নিশাকে নিয়ে সবাই যখন নিজেদের বাড়িতে ফিরে আসে, তখন পুরো বাড়িটা যেন আলোয় আলোকময় হয়ে ওঠে। শোভাদেবী নিজে দাঁড়িয়ে থেকে নিশার আর ঋষির আরতি করেন আর বলেন, আজ থেকে এই বাড়িতে আর কোনো দুঃখের ছায়া আসবে না। উজি, তুই এই পরিবারকে বাঁচিয়েছিস, আজ থেকে তুই শুধু এই বাড়ির বৌমা নস, তুই এই বাড়ির লক্ষ্মী। উজি সবার এই ভালোবাসা দেখে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায় যে সে সত্যের পথে থেকে নিজের পরিবারকে রক্ষা করতে পেরেছে। সায়ন্তন আর দুর্জয় ঘোষালের মতন অপরাধীরা এখন জেলের অন্ধকার কুঠুরিতে নিজেদের পাপের শাস্তি ভোগ করছে। আর অন্যদিকে উজি, ঋষি, নিশা আর খেয়া সবাই মিলে এক নতুন ভোরের দিকে এগিয়ে চলেছে, যেখানে আর কোনো ভয় নেই, কোনো ষড়যন্ত্র নেই, কেবল আছে এক বুক শান্তি আর অফুরন্ত ভালোবাসা। উজির এই সততা আর সাহসের গল্প এইভাবেই এক হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে সমাপ্ত হল।